প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুপারিশ বাস্তবায়নে অধিকার ফিরে পাবে মানুষ, বললেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের ৬ মাস আজ। ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসেই আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। প্রাধান্য পাবে জনগণের মতামত। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, মন্তব্য বিএনপি নেতাদের। আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্যের শেষ সীমায়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস। রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত। হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে সত্যিকার অর্থে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে বলে তার প্রত্যাশা। বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের মানুষের অতীত অভিজ্ঞতা শুধুই হেনস্থা ও অবমাননার। জানান, কমিশনগুলোর রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে। এসব সুপারিশ বাস্তবায়নে সবাই একমত হবে বলে তার প্রত্যাশা। সংস্কার কমিশনগুলোর সুপারিশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। তো আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। দর্শক, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিং করছেন প্রেস উইং। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এমদাদুল হক, জাস্টিস এমদাদুল হক এটার উপর বলেছেন, যদিও উনি এটার প্রধান না, তারপরে উনি আজকে এটার উপরে বলেছেন যে কি মূল যে বিষয়গুলো ছিল, মূল যে রিকমেন্ডেশন গুলো ছিল, তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের, আপনি জানেন, যদিও আগের গভর্নমেন্ট গুলো বলেছে যে জুডিশিয়ারি ফুলি ইন্ডিপেন্ডেন্ট, আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট, এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছে। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন, যারা আমাদের বন্ধু দেশ, এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকে, প্রায় ৪,০০০ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা, তার কাছাকাছি যারা লয়ার, তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতে। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক
বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে কোর্ট কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলা তার 40%ই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে, মানে পুলিশ ফাইল। জুলাই গণঅভ্যুত্থানের আজ 6 মাস। গত আগস্টের 5 তারিখ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পতনের পর জনরোষ থেকে বাঁচতে ওই দিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। গণঅভ্যুত্থানে বিজয় হয় ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির। ওই দিন ঢাকার চারপাশের বিভিন্ন প্রবেশপথে আগে থেকেই অবস্থান নেন লাখ লাখ ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদেরকে ঠেকাতে তৎপর ছিল সেনা সদস্য, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে 5 আগস্ট বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ ভেঙে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে এগিয়ে যেতে থাকে বিপ্লবী জনতা। এই দিন কিছু কিছু জায়গায় ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, তবে কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারেনি আন্দোলনরত জনতাকে। এক পর্যায়ে গণভবন অভিমুখে দুর্বার গতিতে ছুটে যেতে থাকে লাখো জনতা। জীবন বাঁচাতে বেলা 12টার দিকে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান ফ্যাসিবাদের প্রতিভূ স্বৈরাচারী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা প্রথা বিলুপ্তের দাবিতে জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলন কঠোর হাতে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেন। পুলিশের গুলিতে প্রায় 1,500 মানুষ নিহত এবং 30,000 মানুষ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার 108 জন দোষরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ মাসের মধ্যে নতুন দলের নাম ঘোষণা করা হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর বাংলা মোটর নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রক্রিয়া মেনে যে কেউ দলে আসতে পারবে, উপদেষ্টা পদে থেকে কেউ দলে আসতে পারবে না। অবশ্যই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই আসতে হবে। জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে বলে জানান তিনি। আপনার চোখে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক দল গঠনের জন্য সারা বাংলাদেশ থেকে অন্তত 1 লাখেরও বেশি মানুষের জনমত নেওয়া হবে বলে জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ থেকে 5 আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা ও ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। কোনো মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করলে ধরে নেওয়া হবে সে মিডিয়া এখনও ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করছে। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো বংশর দল হয়ে থাকে, কোনো আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোনো ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে থাকা সত্ত্বেও তাদের বাদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ ধরনের লোক রেখে সরকার কিভাবে সফল হবে সে বিষয়ে প্রশ্নও রাখেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। বিভিন্ন আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গুলশান পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নানামুখী আন্দোলনে সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে জনমনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলন দমাতে পুলিশ চড়াও হলে আবার পুলিশকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে সকলকে নিজ নিজ ক্যাম্পাস বা জায়গায় আন্দোলন করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হলো। এদিকে হাইকোর্টে এই রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকদের উপর এই হামলা চালায়। পরে এনএক্স ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। অংশ নেন লাখো মুসল্লি। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের সুবিধার্থে 11টি বিশেষ ট্রেন রয়েছে। এছাড়াও প্রতিটি ট্রেন টঙ্গী স্টেশনে থামার নির্দেশনাও রয়েছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক। এরপর কয়েক দফা বয়ান শেষে দুপুর 12টা 9 মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় মোনাজাতে অংশ নিয়েছেন। বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। আল্লাহ তাআলার কাছে চেয়েছি সারা বিশ্বের মুসলমান শান্তিতে থাকুক এবং আমাদের বাংলাদেশের সব মুসলমান এক কাতারে চলে ইসলামের পথে যেন আমরা চলতে পারি, এই দেশের ভিতরে শান্তি আসে। আমরা যে গুনাহগার বান্দা, আমগো জানি আল্লাহ পাক এই গুনাহ মাফ কইরা জান্নাতের ফয়সালা করে, আর সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ জানি মাফ করে দেয়। নিজে কিভাবে হেদায়েত পেয়ে যায়, কিভাবে আল্লাহকে চিনতে পারি, এটারই নিজে দোয়া বেশি বেশি করলাম। পুরো দুনিয়ার মধ্যে যেন হেদায়েতটা এরকম চলে আসে, পুরো দুনিয়া মানুষ যাতে হেদায়েত পায়, আল্লাহ তাআলা সেটা চায়, সেটা আমাদের কামনা। আগত মেহমানদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন পয়েন্টে বাস ও 11টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মাঠটিকে আগামী 6 তারিখে ওনাদের কাছ থেকে বুঝে নেব। 8 তারিখে আমরা এই মাঠটি সাব গ্রুপের কাছে বুঝিয়ে দেব। ওনারা মাঠ প্রস্তুত করবে। সেই সময়ে আমরা পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে, নিরাপত্তা চাদরের মাধ্যমে মুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিতে পারব। 8 দিন বিরতি দিয়ে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদ্যুতে দায়মুক্তি আইন বাতিল, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ জনবিরোধী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শেখ হাসিনার একগুঁয়েমির কারণে দেশি বিদেশি সকল গবেষণা ও পরিবেশবাদীদের আন্দোলন উপেক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এই প্রকল্পের কারণে আশেপাশের গাছ ক্ষতিগ্রস্ত ও নদীতে মাছ কমে যাচ্ছে। রাজধানীতে ডিআরইউতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অভিজ্ঞতা কি বলে শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকার নিজেদের ব্যক্তিদের পকেট ভারী করতে গিয়ে একের পর এক দেশবিরোধী প্রকল্প ও চুক্তি গ্রহণ করেছে। এখন সেসব চুক্তি ও প্রকল্প থেকে বের হবার সুযোগ তৈরি হয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশের মতে, জ্বালানি খাত খুব বিপদের মধ্যে রয়েছে। দেশীয় শিল্পকে বাঁচাতে হলে জ্বালানি খাতকে সঠিক পথে আনতে হবে। এত অনমনীয় ছিল, এত একগুঁয়ে ছিল, তারা করবেই এ সমস্ত। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতই দৃঢ় প্রতিজ্ঞ যে তার কথাবার্তার মধ্যে কোনো খেই ছিল না। যেমন তিনি যুক্তি দিতেন যে কয়লা ভিত্তিক বিদ্যুতে অসুবিধা কী,
কয়লা দিয়ে তো মানুষের উপকার হয়, কয়লা দিয়ে আমরা ছোটবেলায় দাঁত মাজছি, কয়লাতে কি ক্ষতি, কয়লাতে কোথায় ক্ষতি? এবং তার মানে হচ্ছে তিনি তার হয় ধারণা নাই কিংবা মানুষকে বোকা বানানোর জন্য তিনি কাঠ কয়লা এবং খনিজ কয়লা দুটো যে আলাদা, খনিজ কয়লাতে কেউ দাঁত মাজলে তো সেই দাঁত বলে কিছু থাকবে না। বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে তার উপর হামলা চালায়। স্বজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল থেকে পরে ঢাকায় পাঠানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে মিরনকে। সেখানে স্বজনরা জানান, মিরন ঢাকা থেকে গতকাল রাতেই ফিরেছেন। কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে এক হাতের রক কেটে দেয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, সুপারিশ বাস্তবায়নে অধিকার ফিরে পাবে মানুষ, বললেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের 6 মাস আজ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসে আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল, প্রাধান্য পাবে জনগণের মতামত। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, মন্তব্য বিএনপি নেতাদের। আন্দোলন ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্যের শেষ সীমায়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস, রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত, হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।